করোনা সংক্রমণের চতুর্থ পর্যায়ে আরও কঠিন আগামী মাস, কঠোর লকডাউন ও আক্রান্তদের শনাক্তের পরামর্শ, গৃহবন্দীদের খাবারের নিশ্চয়তার তাগিদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পর গাবতলীতে ঢাকার প্রবেশ মুখে কঠোর অবস্থানে পুলিশ। সকালে কাজপুরে অবাধে চলেছে যান, বেলা বাড়তেই কড়াকড়ি। লকডাউনে থাকায় ধান কাটতে যেতে পারছেন না গাইবান্ধার ক্ষেত মজুররা, না খেয়ে মরার দশা, স্বাস্থ্যবিধি মেনে কাজে পাঠানোর তাগিদ। এবং কক্সবাজার উপকূলের 3 পয়েন্ট দিয়ে চলছে মালয়েশিয়ায় রোহিঙ্গা পাচার, দেখার কেউ নেই। অভিযোগ স্থানীয়দের, জনবল সংকটের কথা বলছে বিজিবি, কোস্টগার্ড। সময় সংবাদে সঙ্গে আছি আমি ফয়সাল মোরশেদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পর গাবতলীতে ঢাকার প্রবেশ মুখে সকাল থেকেই কঠোর অবস্থানে পুলিশ। ফিরিয়ে দেয়া হচ্ছে যাত্রীবাহী সব যানবাহনকে। যারা পায়ে হেঁটে ঢাকা ঢোকার বা ছাড়ার চেষ্টা করছেন তাদের বেধড়ক মারধর করা হয়। গত রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশকে কঠোর হবার নির্দেশনা জারি করা হয়। যে কোনো মূল্যে করোনা ছড়িয়ে পড়া ঠেকাতে সামাজিক দূরত্ব রক্ষায় কাজ করার কথা জানিয়েছে পুলিশ। যদিও ঢাকার আরেক প্রবেশমুখ কাজপুরে তেমন একটা কড়াকড়ি চোখে পড়েনি। অবাধে যাওয়া আসা করতে দেখা গেছে যাত্রীবাহী যানবাহনকে। গতকালকে একজনকে জিজ্ঞেস করলাম যে আপনি কোথায় গিয়েছিলেন, পরে বলল যে আমি আমার বাচ্চার খাবার আনতে গিয়েছিলাম। কিন্তু আমার একটু সন্দেহ হওয়ার ফলে আমি একটু ভালোভাবে জিজ্ঞেস করার পরে বলতেছে আমি বিড়ালের বাচ্চার খাবার আনতে গিয়েছিলাম। আসলে এইসব বিষয়গুলো আসলে আমাদেরকে খুব উদ্বিগ্ন করে তুলে। স্কয়ার ফার্ম, আপনি কোথায় যাচ্ছেন? ফ্যাক্টরি কোন জায়গায়? ফ্যাক্টরিতে সবার ফুলবাড়িয়াতে। আপনি ফ্যাক্টরির কোন পজিশনে আছেন? আমি হচ্ছে গিয়ে অপারেশন ম্যানেজার। মানুষকে আইন মানার জন্য বাধ্য করা, এটাই আমরা করতেছি। তা আগের চেয়ে এই জন্য আমাদের আরো একটু বেশি প্রেসার দেওয়া হচ্ছে আইন মানার জন্য। এই মুহূর্তে গাবতলীতে আছেন সহকর্মী আতিকুর রহমান তমাল এবং রাজধানীর লালবাগ এলাকায় আছেন সহকর্মী আহমেদ সালেহিন। সরাসরি যুক্ত হচ্ছে তাদের সঙ্গে। প্রথমে যাচ্ছে গাবতলীতে তমালের কাছে। তমাল। হ্যাঁ ফয়সাল, আজ কিন্তু সম্পূর্ণ ভিন্ন চিত্র কিন্তু গাবতলীর। আপনাকে আমি মনে করেন দেখাতে পারি, সেটা হচ্ছে যে গাবতলীতে কিন্তু সকাল থেকেই সেই পরিমাণ যানবাহন কিন্তু নেই, এবং যারাও বা বেরিয়েছে তাদের কিন্তু অনেককেই ফিরিয়ে দিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আপনি জানা রেখে যে সকাল থেকে আমরা দেখেছি যে ঢাকায় ঢোকার বা বেরোবার যে পথ, সেই পথে কিন্তু অনেকে যানবাহন ছাড়াও তারা কিন্তু হেঁটেও ঢোকার অনেকে চেষ্টা করেছেন, কিন্তু অনেকে কিন্তু পুলিশ বাহিনীর সদস্যরা কিন্তু মারধর করেছেন। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে পথটি দেখা যাচ্ছে সেটি কিন্তু অনেকটাই ফাঁকা, শুধুমাত্র পণ্যবাহী যান ছাড়া কিন্তু সেভাবে কোনো ধরনের কোনো যানবাহন চলছে না। শুধুমাত্র জরুরি সেবা যারা নিয়োজিত, পণ্যবাহী ট্রাক, পণ্যবাহী গাড়ি, এছাড়া ডাক্তার, সাংবাদিক, চিকিৎসক, এরা কিন্তু আসলে চলাচল করছেন। এবং সেই হিসেবে বলা চলে যে সকাল থেকে আসলে আমরা এই কদিন যেমনটি দেখেছি সেটি কিন্তু আজকে নয়। আপনি জানেন যে কালকে রাত্রে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যে ডিএমপি কমিশনের একটি বৈঠক হয়েছে, সেই বৈঠকে কিন্তু সিদ্ধান্ত ছিল এরকম যে আজকে শনিবার থেকে তারা সকাল থেকে কিন্তু কঠোর অবস্থানে নামবেন, এবং সেই জায়গা থেকে তারা কিন্তু আজকে সকাল থেকে কঠোর অবস্থানে রয়েছে। অন্তত আমিনবাজারের যে পথটি, যে ঢাকায় ঢোকার এবং বেরোবার যে পথটি আমরা কিন্তু সকাল থেকে দেখেছি, সেখানে কিন্তু বেশ কড়াকড়ি আরোপ করা হয়েছে। এবং সকালবেলা বা সকাল বলা চলে ভোর থেকে কিন্তু অনেক মানুষকে মারধরও করা হয়েছে, যারা খোরা যুক্তিতে বা সামান্য কিছু কারণে তারা বেরিয়েছেন রাস্তায়। এবং এর মাঝে কিন্তু অনেক গাড়িকে, অনেক প্রাইভেট কারে কিন্তু ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রাখা হয়েছে, এবং অনেকে কিন্তু মামলাও দেওয়া হয়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে আজকেও আমরা দেখেছি যে অনেক মানুষে কিন্তু খোরা যুক্তি, খোরা অজুহাত দেখে তারা বেরিয়েছেন রাস্তায়, এবং অনেকেই নানা ধরনের কথা বলছেন, কিন্তু কেউ কিন্তু পার পাচ্ছে না। সবাইকে চেক করা হচ্ছে, সবাইকে দীর্ঘ সময় আটকিয়ে রাখার পরে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। আর যেমনটি বলছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কালকে যে ডিএমপি কমিশনের বৈঠকটি হয়, সেই বৈঠকে কিন্তু আসলে যে সিদ্ধান্ত সেটি বলা ছিল যে অক্ষরে অক্ষরে পালিত হচ্ছে কিন্তু অন্তত এই পথটিতে। তবে একটি বিষয় যে আমরা কিন্তু সকালবেলা আমাদের আরেক রিপোর্টার ছিলেন কামরুজ্জামান, তিনি ছিলেন নারায়ণগঞ্জের কাজপুরে। সেখানে কিন্তু খুব বেশি ধরনের আমরা আইন শৃঙ্খলা বাহিনী কড়াকড়ি দেখিনি, এবং সেখানে কিন্তু সকালবেলা থেকে শুরু করে বলা চলে যে ভোর থেকে সকাল পর্যন্ত কিন্তু অনেক মানুষ ঢুকেছেন, বেরিয়েছেন। তো সব মিলে বলা চলে যে আজকে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোরতা সেটি কিন্তু বেশ ভালো রয়েছে, এবং সে কারণে কিন্তু মানুষ খুব কম ঢুকতে পারছেন, কম বেরোতে পারছেন। তো বলা চলে যে আমাদের আরেক সহকর্মী রয়েছেন আহমেদ সালেহিন, তিনি আছেন সেনাবাহিনীর সঙ্গে। সেখানকার সামাজিক দূরত্ব রক্ষায় যে করণীয় সেটা কিন্তু কাজ করছে সেনাবাহিনী, সেখান থেকে তিনি কিন্তু সর্বশেষ খবরটি জানাবেন। তো এই ছিল আমার কাছে সবশেষ। সালেহিন। নির্বাচন পরিবার এবং সমাজকে বাঁচানোর জন্য
তমল যেটা বলছিলেন যে আসলে যে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য এবং সরকারি নির্দেশনা পালনের জন্য যে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার যে উদ্যোগ নেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, সেটি কিন্তু রাজধানী জুড়ে আমরা দেখতে পেয়েছি। সশস্ত্র বাহিনীর সদস্যরাও কিন্তু মাঠে রয়েছেন এবং একই সঙ্গে যারা অপ্রয়োজনীয় ঘোরাফেরা করছেন তাদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং সশস্ত্র বাহিনী কিন্তু কাজ করছেন নগরী জুড়ে এবং সারা দেশে, কিন্তু সেটি কিন্তু আমরা দেখেছি। রাজধানীতেও কিন্তু সেই জিনিসটা আমরা দেখতে পেয়েছি। আপনারা জানেন যে এই সরকার যে নির্দেশনা রয়েছে যে আইন অমান্য করে বিনা প্রয়োজনে যারা ঘর থেকে বেরোচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং সশস্ত্র বাহিনীর সদস্যরা। এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেখতে পেয়েছি লালবাগ কেল্লায় মোড়ে এখানে কিন্তু বেশ কয়েকজনকে কিন্তু জরিমানা করা হয়েছে, শাস্তির বিধানে নিশ্চিত করা হয়েছে, শাস্তি দেওয়া হচ্ছে বিভিন্ন রকমের। তাদের বিশেষ করে যারা মাস্ক পরে হাঁটছেন না, যারা মাস্ক পরে ঘোরাফেরা করছেন না এবং বিনা প্রয়োজনে রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা নিচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বেশ কয়েকজনকে কিন্তু দাঁড় করানো হয়েছে। তারা বিনা প্রয়োজনে রাস্তায় হাঁটছিলেন, কেউ নানা রকমের অযৌক্তিক কিছু অজুহাত দেখিয়ে তারা রাস্তাঘাটে ঘুরছিলেন দেখেই তাদেরকে এখানে অবস্থান করতে বলা হচ্ছে এবং দাঁড় করিয়ে রেখে তাদেরকে জরিমানার বিধান নিশ্চিত করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু এই শাস্তি নিশ্চিত করছেন এবং একই সঙ্গে সশস্ত্র বাহিনী সেগুলি তদারকি করছেন। সশস্ত্র বাহিনী তাদের সঙ্গে রয়েছেন, একই সঙ্গে রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পুলিশ সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন। আমরা বলে রাখতে চাই যে এই সমাধান, এই সমস্যা যে তৈরি হয়েছে, যে করোনার প্রভাব যে রয়েছে সারা বিশ্বে, সেটি কিন্তু বাংলাদেশেও সেই প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং একই সঙ্গে এই প্রাদুর্ভাব ঠেকানোর জন্য মূলত জনগণকে সচেতন হতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এই ধরনের মেসেজ কিন্তু সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সেই নির্দেশনা পালন করছেন, তাদেরকে সচেতন করার চেষ্টা করছেন। কিন্তু সাধারণ মানুষের মধ্যে এখনো পর্যন্ত কিন্তু আমরা সচেতনতা দেখিনি। যদি বলতে চাই যে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি না হলে আসলে এই করোনা যুদ্ধ মোকাবেলা করা খুব কঠিন হয়ে পড়বে এবং একই সঙ্গে এখনো পর্যন্ত অত সময় খুব বেশি নেই যে এই প্রাদুর্ভাব মোকাবেলা করার জন্য সময় কিন্তু খুব বেশি নেই এবং প্রতিদিনই কিন্তু প্রাদুর্ভাব কিন্তু বাড়ছে। তো সেই ক্ষেত্রে সাধারণ মানুষকে সচেতন হতে হবে এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কিন্তু মাঠে রয়েছেন, তারা কিন্তু প্রচুর কঠোর হচ্ছেন, শাস্তির ব্যবস্থা করছেন, জরিমানার ব্যবস্থা করছেন। আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত 4 জনকে 1000 টাকা করে জরিমানা করে যারা বিনা প্রয়োজনে রাস্তা ঘোরাফেরা করছিলেন এবং সশস্ত্র বাহিনী সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসেছেন, টহল কিন্তু দিচ্ছেন। তো এই ছিল মোটামুটি আমার কাছ থেকে লালবাগ কেল্লার মোড় থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির সবশেষ খবর। আমরা এখন চলে যাচ্ছি স্টুডিওতে। ফয়সাল। বিনা প্রয়োজনে যারা ঘর থেকে বের হচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহকর্মী আহমেদ সালেহীন সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন রাজধানী লালবাগ থেকে, তারও আগে গাবতলী থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী আতিকুর রহমান তমাল। এদিকে করোনা সংক্রমণের জন্য অন্যতম ঝুঁকিপূর্ণ নারায়ণগঞ্জে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। এ বিষয়ে বিস্তারিত জানাতে চাষাড়ায় আছেন সহকর্মী শওকত আলী সৈকত, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। শওকত। ধন্যবাদ ফয়সাল। করোনা অধ্যুষিত এলাকার নারায়ণগঞ্জের যে লকডাউনের কথা আপনি বলছেন, এই হচ্ছে তার লকডাউনের সেই নমুনা। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জের শহরের চাষারা পয়েন্ট এলাকায়, চাষারা শহীদ মিনারের সামনে। আমার পেছনে এখানে প্রায় 3 শতাধিক গার্মেন্টস শ্রমিক দাঁড়িয়ে আছে, তাদেরকে বেতন দেওয়া হচ্ছে না। এরকম অনেক খবর আমরা জানতে পাচ্ছি যে বিকেএমইএ এই লকডাউনের পর বিকেএমইএ বিভিন্ন গার্মেন্টস কারখানা মালিকদের তাদের শ্রমিকদের বেতন দিয়ে দেওয়ার কথা নির্দেশ দিল, তারা বেতন না দেওয়ায় এই শত শত শ্রমিক প্রতিদিনই কিন্তু রাজপথে নামছে। তারা লকডাউন ভঙ্গ করে তারা বেতনের দাবিতে তারা অবস্থান নিচ্ছে। কিন্তু এটাও কিন্তু করোনার সংক্রমণ ছড়ানোর একটা অন্যতম কারণ, যার কারণে এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি, আইইডিসিআর জেলা স্বাস্থ্য বিভাগকে যেটা জানিয়েছে যে গত 24 ঘন্টা এখন পর্যন্ত নারায়ণগঞ্জে 24 জন মানুষের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছেন আরও 301 জন। তো এভাবে এছাড়া আমরা জেলা পুলিশের কর্মকর্তারা যেটা বলছেন যে প্রতি রাতেই কিন্তু ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ সহ বিভিন্ন এলাকায় ছোট ছোট যানবাহন, ট্রাক কিংবা কাভার্ড ভ্যানে করে এই সমস্ত শ্রমজীবী মানুষ রাতের আধারে এই জেলা থেকে তারা বাইরে যাওয়ার বহির্গমনের চেষ্টা করছেন এবং বিভিন্ন জায়গায় ধরাও পড়ছেন। তো এই শ্রমজীবী মানুষের কিন্তু তারা করোনা ছড়িয়ে পড়ার কিন্তু একটা অন্যতম ঝুঁকির কারণ। তো এই লকডাউন বাস্তবায়ন করতে সরকারের আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব, সেনাবাহিনী, চেকপোস্ট তারা নানান ধরনের তৎপরতা চালিয়ে যাচ্ছে। কিন্তু তারপরও আমরা দেখতে পাচ্ছি সারাদিনই কিন্তু মানুষ চলাচল করছে।
রিকশায় মানুষ চলাচল করছে, ছোট ছোট যানবাহনে চলাচল করছে, বিভিন্ন অজুহাত দেখিয়ে নানা অজুহাতে মানুষ চলাচল করছে। তো ফয়সাল, এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের করোনা পরিস্থিতি এবং লকডাউনের সবশেষ খবর। নারায়ণগঞ্জের করোনা পরিস্থিতির খবর নিয়ে চাষারাশ থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী শওকত আলী সৈকত। করোনা ভাইরাস মোকাবিলায় বাংলাদেশের জন্য কঠিন সময় অপেক্ষা করছে আগামী মে মাস জুড়ে। এ অবস্থায় কঠোর লকডাউনের পাশাপাশি আক্রান্তদের দ্রুত শনাক্ত করে আইসোলেশনে নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। একই সঙ্গে ঘরবন্দীদের খাবারের নিশ্চয়তা এবং ত্রাণ নিতে যাতে রাস্তায় না আসে তার উপর গুরুত্ব দিতে বলছেন তারা। তবে মন্ত্রণালয় জানাচ্ছে ত্রাণ বিতরণ কার্যক্রমে শৃঙ্খলা আনতে কাজ চলছে। রাশেদ লিমনের রিপোর্ট। করোনার দিনগুলিতে কেমন আছে বাংলাদেশ? টানা চতুর্থ দফায় বেড়েছে ছুটি, লকডাউন চলছে বিশেষ বিশেষ এলাকায়। অলিগলিতে কিছুটা ঢিলে ঢালা ভাব হলেও ফাঁকা এখন রাজপথ। এমন ঢাকা কে দেখেছে কবে? এ যেন অন্য এক নগর। বিশেষজ্ঞরা বলছেন এখনই ধৈর্য হারালে চলবে না, কারণ ভয়াবহতা কমিয়ে এনে পরিস্থিতি সামাল দিতে চলমান লকডাউন কিংবা এই সাধারণ ছুটি চালিয়ে নিতে হবে 60 থেকে 80 দিন পর্যন্ত। বিশেষজ্ঞরা বলছেন করোনা পরিস্থিতির চতুর্থ পর্যায়ে বাংলাদেশ, সামনে অপেক্ষা করছে আরও কঠিন সময়। আরও 1 মাস এই আমাদের এক্সপোনেনশিয়াল ফেজটা হয়তো চলতে থাকবে, মানে পুরো এপ্রিল এবং মে মাসেরও কিছুদিন যাবে। 4 সপ্তাহ যদি আমরা যেখানে আছে ওখানে থেকে যাই, তাহলে ভাইরাসটা যেখানে আছে ওখানে শেষ হয়ে যাবে। এই জ্বর কাশিওয়ালা যেসব রোগীগুলো 10 দিনের কম আছে, ওদের মধ্যেই কোভিড রয়ে গেছে। ওদেরকে যদি এখন আমরা আইসোলেট করে ফেলতে পারি, আইদার ইন এক্সিস্টিং হসপিটালস অর ইন ফিল্ড হসপিটালস, তাহলে ওদেরকে সমাজ থেকে দূরে সরাই এলো, তাহলে ট্রান্সমিশনটা কম হবে। এক্ষেত্রে তারা বলছেন ব্যক্তিগত কিংবা সামাজিক সচেতনতা জরুরি সবার আগে, আর অন্তত খাবারের জন্য মানুষকে যেন রাস্তায় বের না হতে হয় সেই বিষয়টি রাষ্ট্রকে নিশ্চিত করার তাগিদ দিচ্ছেন তারা। যারা দিন আনে দিন খান, এবং শুধু তারাই নয়, যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, তাদেরকে কোনো না কোনোভাবে বাড়িতে খাবার পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। কারণ সেটি যদি আমরা না করতে পারি, তাহলে কিন্তু এই মানুষগুলো রাস্তায় আসবেন। ত্রাণ বিতরণের বিষয়টি অল্প সময়ের মধ্যে শৃঙ্খলায় নিয়ে আসার কথা বলছেন কর্তৃপক্ষ। ত্রাণ বিতরণের সাথে সাথে করোনা সংক্রমণের ঝুঁকিটা বেড়ে যায়, এটা আমরা নিষেধ করেছি, এবং এই নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য আমরা সেনাবাহিনী, পুলিশ বাহিনী, জেলা প্রশাসনদেরকে নির্দেশ দিয়েছি। দেশে 8ই মার্চ প্রথম করোনা শনাক্ত হওয়ার কথা নিশ্চিত করে স্বাস্থ্য দপ্তর। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনা প্রতিরোধে লকডাউনে থাকায় ধান কাটতে বাইরে যেতে পারছেন না গাইবান্ধার শ্রমিকেরা। স্বাস্থ্যবিধি মেনে তাদের যাতায়াত চালু করতে পারলে কৃষকের গোলায় যেমন সময় মতো ধান উঠবে, তেমনি ক্ষেত মজুরদের খাবার জুটবে বলে মত কৃষক নেতাদের। সহযোগিতার আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার। রিপন আকন্দকে সঙ্গে নিয়ে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। সদরের বৈরাগীপাড়ায় 30 পরিবারের একজন ক্ষেতমজুর উপেনচন্দ্র। ঘরে চালের ড্রামে 1 কৌটা চালও অবশিষ্ট নেই। লকডাউনের ফলে কাজকর্ম না থাকায় দিনমজুরদের দশা প্রায় একই। চালও কিনতে পাচ্ছি না, হাড়িতেও চাল নাই, 1 মুঠো চাল আমরা রান্না করে খাবো, সেও আমাদের কোনো পথ নাই। ট্রেনও চলতেছে না, বাসও চলতেছে না, আমরা তো ধানও কাটবার কোনো জায়গায় যেতে পারতেছি না। এখন আমরা কি খাই, কোনো ত্রাণও তো তেমন পাচ্ছি না। এই সময় বগুড়া, নওগাঁ সহ পার্শ্ববর্তী জেলাগুলোতে ধান কাটার কাজ থাকলেও সড়ক পথের পাশাপাশি রেলপথও বন্ধ থাকায় চাইলেও যেতে পারছেন না শ্রমিকরা। বিশেষ ব্যবস্থায় তাদের পাঠাতে পারলে শ্রমিক কৃষক উভয়ই উপকৃত হবে বলে মত কৃষক নেতাদের। বিশেষ আয়োজনে একদম স্প্রে করে পরিবহনগুলিকে মানে মেডিকেটেড করে তারা কিন্তু এই কৃষি শ্রমিকদের নিয়ে যেতে পারে। সামাজিক যে দূরত্বটা বজায় রাখা যায়, সেই বজায় রেখে যদি আমরা এই কৃষি শ্রমিকদের এখানে নিয়ে যেতে পারি, তাহলে দ্রুত গতিতে নিয়ে গেলে এই ধান কাটাটা সম্ভব। অবশ্য ক্ষেত মজুররা কাজে যেতে চাইলে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন জেলার পুলিশ প্রধান। কেউ যদি এই এলাকার কোনো শ্রমিক যারা অন্য এলাকায় যেতে চায়, তাদের লিস্টটা জোগাড় করার জন্য কারা কারা যেতে চায়, এমনকি তাদের যাতে যাতায়াতটা আমরা সুবিধাজনকভাবে আমরা করতে পারি, সেইভাবে আমরা অ্যারেঞ্জমেন্ট করে তাদেরকে আমরা সংশ্লিষ্ট এলাকা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। গাইবান্ধা জেলার 24 লাখ মানুষের বেশিরভাগই কায়িক শ্রমের উপর নির্ভরশীল। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। এদিকে গাইবান্ধায় লকডাউনে গৃহবন্দী দিনমজুররা পড়েছেন খাদ্য সংকটে। এ বিষয়ে বিস্তারিত জানাতে
চলে যাচ্ছে সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবুর কাছে। বাবু। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমরা অবস্থান করছি গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। এখানে করোনা পরিস্থিতির সার্বিক বিষয় নিয়ে প্রেস কনফারেন্স করছেন, সাংবাদিক সম্মেলন করছেন গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিন। তিনি আমাদেরকে যেটি বলছেন যে এই করোনা পরিস্থিতি মোকাবেলা করবার জন্য এবং করোনা সংক্রমণ ঠেকাবার জন্য যে সকল ব্যবস্থা তারা নিয়েছেন সেই বিষয়গুলো সাংবাদিকদের সামনে তুলে ধরছেন। তিনি যেটি বলছিলেন যে মূলত এখানে যে লকডাউন করা হয়েছে গাইবান্ধাকে গত 10ই এপ্রিল, এরপর থেকে লকডাউন চলছে এখন পর্যন্ত 1 সপ্তাহেরও বেশি সময় হচ্ছে। এই লকডাউন মানুষজন মানছে কিনা সেজন্য গাইবান্ধা জেলা সদরের পাশাপাশি 7টি উপজেলায় তাদের ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। যারা লকডাউন ভেঙে বাড়ির বাইরে বের হচ্ছেন তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিচ্ছেন এবং ইতিমধ্যে বেশ কিছু মামলাও তারা করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি যে খাদ্য সংকটের কথা শোনা যাচ্ছে পুলিশের কাছে যে মানুষজন কর্মহীন হয়ে পড়ায় যে খাদ্য সংকট আছে, সেজন্য সরকারের পক্ষ থেকে যে জিআর বরাদ্দ পেয়েছেন তারা 882 মেট্রিক টন, সেই জিআর এর যে চাল সেটি বিতরণ কার্যক্রম অব্যাহত আছে। পাশাপাশি যে টাকা পেয়েছেন সেই টাকা থেকে তারা শিশু খাদ্য ক্রয় করছেন ইতিমধ্যে 8 লাখ টাকা, সেই খাদ্য তারা বিতরণ করছেন। এখন পর্যন্ত 113 মেট্রিক টন চাল এবং নগদ 6,90,000 টাকা তাদের কাছে মজুদ আছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আর আপনাকে বলি যে ইতিমধ্যে এই প্রেস কনফারেন্সে আরেকটি তথ্য দেওয়া হয়েছে যে গাইবান্ধার সাঘাটা, গোবিন্দগঞ্জ, সুন্দরগঞ্জ উপজেলায় যে চাল চুরির ঘটনা ঘটেছে সেই ঘটনায় তারা যে পদক্ষেপ নিয়েছেন সেটিও তারা তুলে ধরেছেন যে এখানে সাঘাটা উপজেলায় খাদ্য বন্টন কর্মসূচির 5 বস্তা চাল চুরি করার দায়ে সেখানকার যে ডিলার মজদার রহমান তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে মামলা হয়েছে। গোবিন্দগঞ্জ থানায় খাদ্য বন্টন কর্মসূচির 540 কেজি চাল চুরির ঘটনায় একজন অটো চালক এবং ডিলার জাহিদুল ইসলামকে আটক করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। এই ঘটনাতেও গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ করা হয়েছে বলে আমরা জেনেছি। পাশাপাশি সুন্দরগঞ্জে ভিজিডি চালের 50 বস্তা চাল আটক করা হয়, এই ঘটনাতেও 2 জনকে আটক করা হয়েছে। তো মোটামুটি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে সকল উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেই সকল বিষয়ে গাইবান্ধার জেলা প্রশাসক আব্দুল মতিন তিনি সংবাদ সম্মেলনে সাংবাদিকদেরকে এই তথ্য জানাচ্ছিলেন। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ তথ্য। গাইবান্ধার করোনা পরিস্থিতি, সেখানকার গৃহবন্দী দিনমজুরদের খাদ্য সংকট নিয়ে যে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে সবকিছু নিয়ে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন আমাদেরকে সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু। করোনা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামে সামাজিক দূরত্ব নিশ্চিতের পাশাপাশি ত্রাণ বিতরণ করছে সেনাবাহিনী। এ বিষয়ে বিস্তারিত জানাতে চাঁদগাঁও এলাকায় আছেন সহকর্মী কমল দে, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। কমল। ধন্যবাদ ফয়সাল। বন্দরনগরী চট্টগ্রামে সেনাবাহিনী কিন্তু তাদের কাজের কৌশলে কিছুটা পরিবর্তন এনেছে। সেটি হলো আগে তারা শুধু প্রধান সড়কগুলিতে টহল দিল, এখন তারা বিভিন্ন পাড়া মহল্লায় ঢুকছে এবং তাদের ব্যক্তিগত উদ্যোগে সাধারণ মানুষদেরকে ত্রাণ সহযোগিতা দিচ্ছে। সেটা হচ্ছে একটা কৌশল রয়েছে। সেই কৌশলটা হলো তারা পাড়া মহল্লায় গিয়ে যেমন সামাজিক দূরত্ব নিশ্চিত করে, ঠিক তেমনি তারা অসহায় বা যেরকম নির্বাপিত মানুষ থাকে তাদেরকে একটি একটি করে ত্রাণের প্যাকেট দেওয়া হচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকে। সেটি মূলত কোনো রকম লাইন ধরে বা না, তারা একটু দেখে রাস্তায় তারা যখন চলছে বা টহল দিচ্ছে তখন তারা চিন্তায় দেখে যে কোন মানুষটা আসলে সাহায্য সহযোগিতা প্রয়োজন এবং নির্মবিত্ত সেটি তারা ত্রাণটা দিচ্ছে। আমরা দেখেছি প্রতিটি গাড়িতে তারা বেশি নিতে পারছে না, 100 জনকে সহযোগিতা দেওয়ার মতো একটি তারা টিম গঠন করছে। তারা কিন্তু দুটি কাজ, একটি কাজ তার সামাজিক দূরত্ব নিশ্চিত করা, দ্বিতীয় কাজ যেহেতু কোনো অসহায় মানুষ তাকে পার্শ্ববর্তী রাস্তার পাশে পাওয়া যায় তাকে তারা ত্রাণ সহযোগিতা দিচ্ছে। আমরা দেখছি কিছুক্ষণ আগে ক্যাপ্টেন সালমান, যে আমি যে টিমের সাথে রয়েছি চানগাঁও 5 এলাকায়, ক্যাপ্টেন সালমান, সে ক্যাপ্টেন সালমান মূলত চানগাঁও এলাকা থেকে তার টহল ব্যবস্থা শুরু করেছিল। এরপর মোহরা কালুরঘাট হয়ে তারা বিভিন্ন এলাকায় সামাজিক দূরত্ব নিশ্চিত করছে। ঠিক তেমনি রাস্তার পাশে একাধিক অসহায় নিরহ মানুষকে তারা ত্রাণ সহযোগিতা দিচ্ছে। তো কৌশল সম্পর্কে আমরা জানতে চেয়েছিলাম, তারা বলছে এটি তাদের অনেকটা ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সহায়তা, এটি তারা নিজেরাই দিচ্ছে, নিজের উদ্যোগ হয়ে তারা সাধারণ মানুষকে সহযোগিতা করতে চায়। তারা বলতে চায় যারা নিম্ন আয়ের মানুষ রাস্তায় নামছে কোনো ত্রাণের সহযোগিতায়, এই ত্রাণটা নিয়ে হলো সাধারণ মানুষ বাসায় ফিরে যাবে এমনটি তারা বলছে। আর যে কারণে তারা সামাজিক দূরত্ব নিশ্চিত করছে, প্রধান সড়কে আগে তারা নিশ্চিত করছে, এখন তারা পাড়া মহল্লায় ঢুকে সাধারণ মানুষকে ঘর থাকতে বাধ্য করছে। একই সাথে রাস্তার পাশে যেসব নিম্ন আয়ের মানুষ পাচ্ছে তাদেরকে হয়তো অল্পভাবে হোক যেটা হোক তাদের সামর্থ্য অনুযায়ী তারা সহযোগিতা করছে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামে যে তাদের যে কাজে যে ধরনের পরিবর্তন এনেছে, কৌশলে পরিবর্তন এনেছে, সেটি হলো তারা সামাজিক দূরত্ব নিশ্চিতের পাশাপাশি নিম্ন আয়ের মানুষদেরকে তারা ত্রাণ সহযোগিতা দিচ্ছে। তার সর্বশেষ চট্টগ্রামে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ সহ নিজেদের উদ্যোগে ত্রাণ সহায়তা করছে বাংলাদেশ সেনাবাহিনী। সহকর্মী কমল দে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন চট্টগ্রামের চাঁদগাঁও এলাকা থেকে।
কক্সবাজার সমুদ্র উপকূলের 3টি পয়েন্ট দিয়ে সাগর পাড় দিয়ে মালয়েশিয়ায় যাবার চেষ্টা করছে রোহিঙ্গারা। সীমান্তে কড়া নজরদারির পরও প্রতিরোধ করা যাচ্ছে না তাদের। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের যথাযথ তৎপরতার অভাবেই ঘটছে এমন অপরাধ। আর সীমাবদ্ধতার কথা স্বীকার করে তৎপরতা আরও বাড়ানোর আশ্বাস দিয়েছে বিজিবি ও কোস্টগার্ড। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার সমুদ্র উপকূলের মহেশখালী, শাহপরী দ্বীপ ও শাপলাপুর পয়েন্ট, এসব অবস্থানে বলা হয় আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান। অথচ এই পয়েন্টগুলো দিয়ে 2 মাস আগে নৌকায় 5 শতাধিক রোহিঙ্গা মালয়েশিয়ায় সাগর পাড়ি দিয়েছিল বলে দাবি রোহিঙ্গাদের। যুবাগানোর হিন্দি উঠি আরা উঠি দিয়ে মানে 20-25 জন উঠি বেকিনে ধীরে ধীরে তুলে ফেলাই তুলে আরা বড় বড় মাছ 7 দিন বাসি। এদিকে স্থানীয়দের দাবি, উখিয়া টেকনাফের 34টি আশ্রয় শিবির ও সীমান্তে দায়িত্ব পালন করছে আইন শৃঙ্খলা বাহিনী। তারপরও কিভাবে রোহিঙ্গারা বারবার সাগর পাড়ি দিচ্ছে, এজন্য প্রশাসনের যথাযথ তৎপরতার অভাবকে দায়ী করছেন তারা। লম্বা জার্নিটা করলো, এটা কিভাবে করলো? এখানে অনেক বাহিনী থাকার কথা, এদের নজরে আসলো না কেন? এই তো নিরাপত্তা বেষ্টনীর মধ্যেও আসলে ক্যাম্প থেকে কিভাবে রোহিঙ্গারা এই সীমানা পাড়ি দিয়ে কিভাবে মানব পাচার হচ্ছে। তবে বিজিবি ও কোস্টগার্ডের এই 2 কর্মকর্তা সীমাবদ্ধতার কথা স্বীকার করে জানালেন, সমুদ্র উপকূলে আরও তৎপরতা বাড়ানো হবে। এটা কিন্তু অনেক বড় বাউন্ডারি, আপনারা যদি আমাদের জনবলের সীমিতটা দেখেন, আমরা কিন্তু অনেক সীমিত জনবল নিয়ে এত বড় একটা বাউন্ডারি পাহাড় দিচ্ছি। বডি অফ ট্রুপস দিয়ে আপনি কভার করতে পারবেন না, ইটস নট পসিবল। এই মানব পাচার এই এলাকা দিয়ে বন্ধ করতে হলে সমুদ্রের সক্ষমতা বাড়াতে হবে। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসেও সাগর পাড়ি দিয়ে মালয়েশিয়া যাওয়ার সময় সেন্ট মার্টিনের টলার ডুবিতে 21 জন নিহত ও 73 জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়। আর বুধবার রাতে উদ্ধার করা হয় আরও 400 জন রোহিঙ্গাকে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনা রোগীদের জন্য আইসিইউ শয্যা বসানোর কাজ শুরু হয়েছে। বেশ কিছুদিন আগেই নিবিড় পরিচর্যা কেন্দ্রের সরঞ্জামাদি আনা হলেও নানা জটিলতায় কাজ শুরু করা যায়নি। তবে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় দ্রুততার সাথে 10টি শয্যা বসানোর উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। আজ থেকে রাত দিন টানা কাজ করে সোমবারের মধ্যেই শয্যাগুলো সেবা দেওয়ার জন্য প্রস্তুত করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। চট্টগ্রামে সরকারি কোনো হাসপাতালে এই প্রথম কোভিড-19 আক্রান্তদের জন্য আইসিইউ সুবিধা যুক্ত হচ্ছে। আইসিইউ বেড না বলে আমি ভেন্টিলেটরটাকে প্রাধান্য দেব, কারণ হচ্ছে এই করোনা রোগীর রেসপিরেটরি ফেলিউর যখন হয় তখন তার ভেন্টিলেশনে হাই ফ্লো অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করতে হয়। সবগুলো বাসে সেটা আমি বলবো না, কিন্তু এটা একটা চিকিৎসা। এই চিকিৎসাটার অভাব চট্টগ্রাম শহরে ছিল। আমরা এটা ফিল করে প্রথম থেকে আমরা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে 10টা আইসিইউ বেড এখানে নিয়ে এসেছি এবং সেটা দ্রুত গতিতে আমরা কাজ শেষ করতেছি। বরিশালে করোনায় আক্রান্তদের চিকিৎসায় কীর্তনখোলা নদীতে ভাসমান আইসোলেশন ইউনিট খোলা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে নদীবন্দর এলাকায় আছেন সহকর্মী ফিরদাউস সোহাগ, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সোহাগ। ধন্যবাদ ফয়সাল আপনাকে। আমার পেছনে ঠিক যে লঞ্চটি রয়েছে এই জায়গাটিতে, এটি হচ্ছে সুরভি 8 লঞ্চ। ঢাকা বরিশাল নৌপথে যারা যাতায়াত করেছেন তারা জানেন যে এটি একটি বিলাসবহুল লঞ্চ। গতকাল সন্ধ্যায় এই লঞ্চটিকে বরিশাল জেলা প্রশাসন আইসোলেশন ইউনিট হিসাবে ঘোষণা করেছে এবং এটিকে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম বরিশাল সিভিল সার্জনের সাথে। তিনি যেটি জানিয়েছেন যে এই লঞ্চে 86 জন করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা দেওয়া সম্ভব। এই ভাসমান আইসোলেশন ইউনিটটি এই জন্য করা হয়েছে যে এটি জাস্ট প্রস্তুত করা হয়েছে মাত্র, এখন পর্যন্ত কিন্তু এর কার্যক্রম শুরু করা হয়নি। যদি প্রয়োজন হয়, অর্থাৎ বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সাউথ আপোলো হাসপাতালে মোট 400 রোগীর চিকিৎসার ব্যবস্থা রয়েছে। এইগুলোকে যদি ভরে যায়, যদি আরও দরকার হয় তখনই এখানে ব্যবস্থা নেওয়া হবে, অথবা পরবর্তীতে যদি কোনো অন্য কোনো সিদ্ধান্ত হয় তখন যাতে ব্যবহার করা যায়। অর্থাৎ যে হারে করোনা রোগী বাড়ছে তাতে যদি প্রয়োজন হয় তখন যাতে কোনো সমস্যা তৈরি না হয়, সংকটকালে সমস্যা মেটাবার জন্য কিন্তু আসলে এটি করা হয়েছে। আমরা কথা বলেছিলাম বরিশাল জেলা প্রশাসকের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন এবং বিআইডব্লিউটি এর বর্তমানকার যিনি বরিশালের আজমাল হুদা মিঠু বন্দর কর্মকর্তা, তিনি আমাদেরকে যে তথ্যটি জানিয়েছেন যে এই সুরভি 8 লঞ্চটিকে মূলত গত 4 এপ্রিল কিন্তু বরিশাল ঢাকা নদীবন্দরে লঞ্চ মালিকদের সাথে নৌ পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী কিন্তু একটি বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছিলেন যে যদি প্রয়োজন হয় তখন যাতে
লঞ্চগুলোকে আইসোলেশন হিসাবে ব্যবহার করা যায়। বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে। বরিশালে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু উপকূলীয় এলাকায় এই লঞ্চগুলোকে, যেমন ঢাকা, বরগুনা, পটুয়াখালী, এসব জায়গায় কিন্তু এরকম আয়োজন করা হয়েছে। এবং আমরা জানি যে পটুয়াখালীতেও এরকম একটি ব্যবস্থা করা হয়েছে। তারই অংশ হিসাবে বরিশালে কিন্তু এই লঞ্চটিকে রেডি রাখা হয়েছে, যদি প্রয়োজন হয় তখন যাতে ব্যবহার করা যায়। তো এই ছিল মোটামুটি বরিশাল নদীবন্দর থেকে যে করোনা রোগীদের জন্য চিকিৎসায় যে ভাসমান লঞ্চটিকে আইসোলেশন হিসাবে ব্যবহার করা হচ্ছে তার সর্বশেষ তথ্য। বরিশালে করোনায় আক্রান্তদের চিকিৎসায় কীর্তনখোলা নদীতে ভাসমান সুরভি 8 লঞ্চে আইসোলেশন ইউনিট খোলা হয়েছে। সহকর্মী ফিরদৌস সোহাগ সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন নদী বন্দর এলাকা থেকে। মাহে রমজান উপলক্ষে সারা দেশে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। সকাল 10টা থেকে কার্যক্রম শুরু হয়। এর আওতায় একজন ভোক্তা 50 টাকা কেজি দরে সর্বোচ্চ 4 কেজি চিনি, 80 টাকা কেজি দরে সর্বোচ্চ 5 লিটার সয়াবিন তেল, 50 টাকা কেজি দরে সর্বোচ্চ 2 কেজি মসুর ডাল কিনতে পারবেন। টিসিবি নিজস্ব ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে রাজধানীতে 90টি স্থানে পণ্য বিক্রি করছে। এই কার্যক্রম পর্যবেক্ষণের জন্য 8টি ভ্রাম্যমাণ মনিটরিং টিম গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পর ঢাকার প্রবেশ মুখগুলোয় কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। নারায়ণগঞ্জের মতো হটস্পটে এখনো মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। করোনা সংক্রমণের চতুর্থ পর্যায়ে আরও কঠিন আগামী মাস। কঠোর লকডাউন ও আক্রান্তদের শনাক্তের পরামর্শ। গৃহবন্দীদের খাবারের নিশ্চয়তার তাগিদ। লকডাউনে থাকায় ধান কাটতে যেতে পারছেন না গাইবান্ধার ক্ষেত মজুররা। না খেয়ে মরার দশা। স্বাস্থ্যবিধি মেনে কাজে পাঠানোর তাগিদ। এবং কক্সবাজারের উপকূলের 3 পয়েন্ট দিয়ে চলছে মালয়েশিয়ায় রোহিঙ্গা পাচার। দেখার কেউ নেই অভিযোগ স্থানীয়দের। জনবল সংকটের কথা বলছে বিজিবি, কোস্টগার্ড। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন স্ট্যাটাস লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।